ওকে ওকে বলবেন শুধু, হ্যাঁ। স্বাগত রাজশাহী কলেজে প্রিয় শিক্ষার্থীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল কোরআন। সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা, পরিণীত সুশাসন পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 29তম BCS প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। ফোন নাম্বার 01771575523। ইমেইল জাহাঙ্গীর315@yahoo.com। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পরিণতি ও সুশাসন কোর্সের দ্বিতীয় অধ্যায় পার্ট 1 সুশাসন। আজকের আলোচ্য বিষয় সুশাসন, ইংরেজিতে বলা হবে গুড গভর্নেন্স। আজকের পাঠ শেষে আমরা যা শিখব সেটা হচ্ছে সুশাসন কি, সুশাসনের মৌলিক স্তম্ভ, সুশাসনের ভিত্তি, সুশাসনের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুশাসন রাজনীতি বিজ্ঞানের আলোচনায় অত্যন্ত নতুন একটি অধ্যায়। তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই সেটা শিখেছ। আজকে আমরা এইটা সম্পর্কে আরেকটু বিশেষভাবে আলোচনা করব এবং সুশাসনের মৌলিক স্তম্ভ, সুশাসনের ভিত্তি এবং বৈশিষ্ট্যগুলা কি, এইগুলা যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে সুশাসন সম্পর্কে আমাদের ধারণাটা আরো পরিষ্কার হবে। তাহলে আজকে আমাদের পড়া সুশাসন বা গুড গভর্নেন্স। প্রথমেই গুড গভর্নেন্স বা সুশাসন কি আমরা গত ক্লাসে এটা জেনেছি, আজকে আরো একবার দেখে নিতে পারি। যে সুশাসন কি, যে স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, বৈধ আইনের শাসন ব্যবস্থায় সততা ও দক্ষতার সাথে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ, বিশেষত মৌলিক মানবাধিকার নিশ্চিত হয়, তাকে আমরা সুশাসন বলতে পারি। এটা আমরা আগের ক্লাসে শিখেছি, আমরা এটা ভালো করে শিখে নিব। এর মধ্যে সুশাসনের সকল বৈশিষ্ট্য এবং বিভিন্ন উপাদানগুলো আমরা দেখতে পাই। যদিও কোনো বইতেই আমরা এইভাবে সুশাসনের সংজ্ঞা পাই না, বিভিন্ন তাত্ত্বিকও বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, কিন্তু সুশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হলে এবং খুবই সংক্ষেপে সুশাসন কি সেটা জানতে হলে আমাদেরকে এই সুশাসন সম্পর্কে এই ধারণাটা পরিষ্কার রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদের কাছে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কয়েকদিন ধরে আমার একটু ঠান্ডার কারণে গলাটা পরিষ্কার না, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তোমরা লেখাটার দিকে বিশেষভাবে খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একবার দেখি যে স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, বৈধ গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থায় সততা ও দক্ষতার সাথে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ, বিশেষত মৌলিক মানবাধিকার নিশ্চিত হয়, তাকে আমরা সুশাসন বলতে পারি। তাহলে আমরা দেখি যে সুশাসনের আসলে ভিত্তি কি। সুশাসনের ভিত্তি দুইটা, একটা হচ্ছে গণতন্ত্র আর হচ্ছে আইনের শাসন। তাহলে সুশাসন দাঁড়িয়ে থাকে কিসের উপর? গণতন্ত্রের উপর আর আইনের শাসনের উপর। অর্থাৎ একটি দেশে সুশাসন থাকতে হলে সেখানে গণতন্ত্র থাকতে হবে আর আইনের শাসন থাকতে হবে। এই দুইটির অনুপস্থিতিতে কোনো দেশে সুশাসন থাকতে পারে না। আর ভিত্তি বলতে কি বুঝি আমরা? ভিত্তিপ্রস্তর, যেমন কোনো একটা ভবন নির্মাণের সময় প্রথমে ভিত্তিপ্রস্তর করা হয়, সেই ভিত্তিপ্রস্তরের উপরেই বিভিন্ন পিলার, বিম বা খুঁটি, ছাদ এগুলো দেওয়া হয়। ঠিক তেমনি সুশাসনের একটি ভিত্তিপ্রস্তর রয়েছে, সেই ভিত্তিপ্রস্তর দুইটা, সেটা হচ্ছে গণতন্ত্র ও আইনের শাসন। গণতন্ত্র কি আর আইনের শাসন কি, এ বিষয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। খুব সংক্ষেপে আমরা একটু ধারণা নিয়ে আগাবো। গণতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থায় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে জনগণের কল্যাণমুখী শাসন পরিচালনা করা হয়, সেটাই হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রের শাসনতন্ত্র নির্বাচিত হয়, প্রণয়ন করা হয় জনগণের মতামতের ভিত্তিতে। অর্থাৎ যে শাসন ব্যবস্থা জনগণের মতামতের ভিত্তিতে বা জনগণের কল্যাণের জন্য অথবা সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে অথবা সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বারা নির্বাচিত সরকারের
দ্বারা পরিচালিত হয় এবং যারা নির্বাচিত হয় সেটা জনগণেরই প্রতিনিধি এবং জনগণের মধ্য থেকেই নির্বাচিত হয়, সেই শাসন ব্যবস্থাকে আমরা গণতন্ত্র বলে থাকি। আর আইনের শাসন কি? আইনের শাসন হচ্ছে ব্যক্তি শাসনের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ যে শাসনে একজন ব্যক্তির খেয়াল খুশি মতো শাসন পরিচালিত হয় সেটা হচ্ছে ব্যক্তি শাসন। আর আইনের শাসন হচ্ছে আইন নৈর্ব্যক্তিক, আইন অপরিবর্তিত, আইন সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, আইন দ্বারাই পরিচালিত হবে, সেটাই হচ্ছে আইনের শাসন। অর্থাৎ আইনের শাসন এমন একটি প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় শাসন ব্যবস্থা আইনের দ্বারা পরিচালিত হবে, আইন অনুসারে পরিচালিত হবে, কোনো ব্যক্তির খেয়াল খুশি মতো বা যা ইচ্ছে তার মতোই পরিচালিত হবে না। তাহলে আমরা দেখছি যে শাসন ব্যবস্থা জনগণের মতের ভিত্তিতে পরিচালিত হবে এবং যে শাসন ব্যবস্থায় সুনির্দিষ্ট আইন অনুসারে, সুনির্দিষ্ট নিয়ম কানুন অনুসারে কোনো ব্যক্তির খেয়াল খুশির বাহিরে জনকল্যাণের জন্য পরিচালিত হবে, সেটাই হচ্ছে আইনের শাসন। আইনের শাসন, এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আইনের শাসন শাসক পরিবর্তিত হলেও শাসন একই রকম থাকবে, কারণ আইন সবসময় একই রকম থাকে যতক্ষণ না সেটা পরিবর্তিত হচ্ছে। তাহলে শাসক পরিবর্তনশীল, আইন অপরিবর্তনশীল। তাহলে আমরা গুড গভর্নেন্স বা সুশাসনের ভিত্তি পেলাম কয়টি? দুইটি, গণতন্ত্র ও আইনের শাসন। এরপর আমরা দেখি গুড গভর্নেন্সের মৌলিক স্তম্ভ বা শর্ত। স্তম্ভ বলতে আমরা কি বুঝি? খুঁটি, অর্থাৎ একটি ঘরের খুঁটি। প্রথমতই ঘরের যদি একটা ভিত্তিপ্রস্তর দেওয়া হলো বা মেঝে দেওয়া হলো, এখন মেঝে দিলেই তো ঘর হবে না, সেজন্য লাগবে খুঁটি। সেই খুঁটিগুলা কি? 1 নম্বর হচ্ছে সরকারের স্বচ্ছতা, 2 নম্বর হচ্ছে সরকারের জবাবদিহিতা, 3 নম্বর হচ্ছে সরকারের দক্ষতা, আর 4 নম্বর হচ্ছে সরকারের সততা। তাহলে সুশাসন বা গুড গভর্নেন্সের মৌলিক স্তম্ভ বা শর্ত কয়টি? 4টি। কি? সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, সততা। এই বিষয়গুলো পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে এই 4টি মৌলিক শর্ত বা স্তম্ভ সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা যদি যে সংজ্ঞাটা নির্ণয় করেছি সেই সংজ্ঞাটার দিকে খেয়াল করি, তাহলে গণতন্ত্রের সুশাসনের যে 2টি ভিত্তি এবং এই 4টি মৌলিক শর্ত বা স্তম্ভ, এই 6টি কিন্তু আমরা আমাদের পেয়ে যাই। তাহলে আমরা দেখি যে সরকারের স্বচ্ছতা, আমরা বলেছি যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক বৈধ গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থায় সততা ও দক্ষতার সাথে জনগণের কল্যাণের জন্য বা জনগণের সার্বিক কল্যাণের জন্য পরিচালিত হবে, সেটা সুশাসন। তাহলে আমরা কি দেখেছি যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক বৈধ আইনের শাসন ব্যবস্থা, সততা ও দক্ষতা, তার মানে 6টা শর্ত কিন্তু আমরা পেয়ে গেছি। এই প্রতিটি শর্তই কিন্তু আবার সুশাসনের বৈশিষ্ট্যের মধ্যে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুশাসনের যে সংজ্ঞা দিয়েছি সেই সংজ্ঞার আলোকেই সুশাসনের 2টি ভিত্তিপ্রস্তর এবং 4টি স্তম্ভ বা মৌলিক খুঁটি সম্পর্কে আমরা ধারণা নিলাম সংক্ষেপে। এইগুলা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আরো শিখব। তাহলে আমরা আজকে মূলত যাব যে সুশাসনের বৈশিষ্ট্য কি। তাহলে সুশাসনের বৈশিষ্ট্যগুলো কি, এটা জানা কেন ইম্পর্টেন্ট? যে কোনো বিষয়ের বৈশিষ্ট্যটা জানা এজন্য ইম্পর্টেন্ট যে কোনো বিষয়ের বৈশিষ্ট্য যদি তুমি জানো তাহলে সেই বিষয়টা কি তুমি জানতে পারবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে পৃথিবীতে বহু ধরনের আম রয়েছে, কিন্তু একটি বিশেষ আমের যদি বৈশিষ্ট্য বলা যায়, যেমন তোমার আকারে বড়, মোটামুটি আধা কেজি থেকে 1 কেজি হয়, আমটি টক হয় না, মিষ্টি কাঁচা থেকেই অল্প টক, পাকলে আরো মিষ্টি, আমটি রাজশাহী চাঁপাই নবগঞ্জ অঞ্চলে হয়ে থাকে। তাহলে বড় সাইজের আম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে হয়ে থাকে, এটা কাঁচাতেও অল্প টক এবং পাকলেও মিষ্টি সুস্বাদু। সেই আমটি কি হতে পারে? যারা আম সম্পর্কে ধারণা রাখো খুব সহজে বলে দিতে পারবে এটা একটা ফজলি আম। অর্থাৎ যে কোনো জিনিসের বৈশিষ্ট্য যদি তুমি জানো তাহলে সেই বিষয়টা সম্পর্কে তোমার ধারণাটা ক্লিয়ার হবে। এই জন্য যে কোনো মৌলিক বিষয়ের বৈশিষ্ট্যগুলো জানা দরকার, যেন সেই বিষয়ে তোমার ধারণাটা পরিষ্কার হয়। এজন্যই আমরা সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে পরিষ্কার একটা ধারণা নিব। আর আমাদের বিষয়টাই হচ্ছে পৌরনীতি ও সুশাসন।
সুতরাং সুশাসন সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। আর এই বিষয়টা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে গেলেও তোমাদের কাজে লাগবে। এছাড়াও প্রতিটি নাগরিকের জীবনে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সুশাসন কি, এর বৈশিষ্ট্য কি, এর প্রয়োজনীয় উপাদান কি, কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, এর বাধাগুলা কি, বাধাগুলা কিভাবে অপসারণ করা যায়, বাংলাদেশে সুশাসনের প্রয়োজনীয়তা এবং বাংলাদেশে কিভাবে সুশাসন প্রতিষ্ঠিত করা যায়, এই বিষয়গুলো প্রতিটি সচেতন নাগরিকের জানা দরকার। এই লক্ষ্যেই আমরা জানবো। এছাড়াও পরিণতি ও সুশাসনের শিক্ষার্থী হিসেবে, পরীক্ষার প্রস্তুতি হিসেবে তো আমাদের এগুলা জানতেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেলাম? গুড গভর্নেন্স বা সুশাসনের মৌলিক স্তম্ভ কয়টি? 4টি। স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা আর দক্ষতা। তাহলে মৌলিক স্তম্ভ কয়টি? 4টি। স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা আর দক্ষতা। এই 4টি হচ্ছে মৌলিক স্তম্ভ বা খুঁটি। আর এই খুঁটিগুলো দাঁড়িয়ে থাকবে কিসের উপর? ভিত্তি। ভিত্তি কয়টি? 2টি। গণতন্ত্র, আইনের শাসন। তাহলে কোন দেশে যদি গণতন্ত্র না থাকে আর আইনের শাসন না থাকে, তাহলে কি হবে? তাহলে তো সুশাসনের স্তম্ভ নাই। যেখানে স্তম্ভ নাই সেখানে খুঁটি দাঁড়াতে পারবে না। তাহলে কোন দেশে সুশাসন থাকতে হলে প্রথম থাকতে হবে কি? গণতন্ত্র, তারপরে আইনের শাসন। এই দুইটা না থাকলে সুশাসনের আর প্রশ্নই আসবে না। এই দুইটার পরে কি আসবে? খুঁটি। খুঁটি কোনগুলা? স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, দক্ষতা। এখন খুঁটির পরে কি লাগবে? শুধু স্তম্ভ আর খুঁটি দিলাম তাহলে কি হবে? ঘর হলো? এর সাথে আর লাগবে ছাদ বা চাল দিতে হবে, তারপর বেড়া দিতে হবে। সুশাসন কখন পরিপূর্ণ হবে? যখন ভিত্তিপ্রস্তর থাকবে, যখন তোমার খুঁটি বা স্তম্ভ থাকবে, এরপরে চাল থাকবে, তারপরে বেড়া থাকবে বা পাঁচিল থাকবে বা ওয়াল থাকবে, এরপরে তোমার জানালা, দরজা, এবং আরো ভালো হতে হলে সেখানে ইলেকট্রিক ব্যবস্থা, লাইট, ফ্যান বা এসি এগুলো থাকলে তাহলেই সেটা একটা পরিপূর্ণ সুন্দর একটা ঘর। ঠিক তেমনি শাসন ব্যবস্থা, সুশাসন তখনই হবে যখন তার ভিত্তিপ্রস্তর থাকবে বা খুঁটি বা মৌলিক স্তম্ভ বা বিম কলাম থাকবে, এরপরে ছাদ থাকবে বা চাল থাকবে, ওয়াল থাকবে বা বেড়া থাকবে, জানলা, দরজা এগুলা থাকবে। সেইগুলাই আমরা জানবো যে সুশাসনের কোন কোন বৈশিষ্ট্য বা শাসন ব্যবস্থায় কোন কোন বৈশিষ্ট্য থাকলেই সেটাকে আমরা সুশাসন বলবো। তাহলে আমরা এখানে প্রথমেই জেনে নিয়েছি যে সব ধরনের শাসনই কিন্তু সুশাসন নয়। যেখানে প্রতিষ্ঠান আছে, যেখানে রাষ্ট্র আছে, সেখানেই কিন্তু শাসন রয়েছে। শাসন রয়েছে কোথায়? পরিবারে। পরিবার একটি প্রতিষ্ঠান, সেখানে শাসন রয়েছে। সেই পরিবারে যদি মানে সবকিছু ভালো ভালো বৈশিষ্ট্যগুলা, কল্যাণকর বৈশিষ্ট্যগুলা থাকে, তাহলে সেই পরিবারে সুশাসন রয়েছে। ব্যক্তির জীবনে যদি, ব্যক্তিগত জীবনে যদি ভালো ভালো বৈশিষ্ট্যগুলা থাকে, চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে সেখানে সুশাসন রয়েছে। আবার রাষ্ট্রীয় জীবনে সুশাসন থাকতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো আমাদের খুবই জানা দরকার। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে বা পৌরনীতি ও সুশাসনের শিক্ষার্থী হিসেবে সুশাসনের বৈশিষ্ট্যগুলো আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে জানতে হবে। তাহলে আমরা এখন জানবো যে সুশাসনের বৈশিষ্ট্য বা নির্দেশকগুলা কি কি। তাহলে সুশাসন হতে হলে প্রথমে কি থাকতে হবে? গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ। তাহলে সুশাসনের প্রথম নির্দেশক কি? জনগণের অংশগ্রহণ থাকতে হবে। কোথায়? শাসন ব্যবস্থায়। শাসন ব্যবস্থায় জনগণ কিভাবে অংশগ্রহণ করবে? জনগণ কি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে? দেখো, এই পরিবর্তনশীল সমাজে সবকিছুই স্থির নয়। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে প্রতিনিয়ত সমাজ পরিবর্তনশীল। একসময় রাষ্ট্র বলে কোনো কিছু ছিল না, কালক্রমে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এবং এই রাষ্ট্র যে সারা জীবন মানে সৃষ্টি শেষ পর্যন্ত থাকবে এর কোনো গ্যারান্টি নাই। এবং রাষ্ট্রবিজ্ঞানীদের ভবিষ্যৎবাণীর মতে একসময় রাষ্ট্র থাকবে না, অর্থাৎ তখন সেই পরিস্থিতি যেটা হবে সেটাই আমাদেরকে, বা তখন যারা বেঁচে থাকবে তারা সেইভাবেই মানিয়ে নিবে। এখন রাষ্ট্র আছে, এখন রাষ্ট্রে শাসন ব্যবস্থা আছে। রাষ্ট্রের শাসন ব্যবস্থায় একসময় জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। যেমন রাজারা যখন শাসন করতো, রাজতন্ত্র, তখন রাজা যেভাবে চালাতো রাষ্ট্র সেভাবেই চলতো। কালক্রমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেই গণতন্ত্রে কিন্তু রাজা নাই, বা রাজার ছেলে রাজা নাই, বা শাসকের ছেলে শাসক নাই। গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণের অংশগ্রহণ, অর্থাৎ রাজার ছেলে রাজা হবে না। রাজা বা শাসক কোথা থেকে আসবে? জনগণের মধ্য থেকে কেউ একজন নির্বাচিত হবে। যতক্ষণ না জনগণের মধ্য থেকে কেউ একজন নির্বাচিত হচ্ছে এবং শাসন ব্যবস্থায় একটা রাষ্ট্রের সকল নাগরিকের মধ্যে থেকে যে কেউ আসার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেখানে গণতন্ত্র হবে না। তাহলে গণতন্ত্র কখন হবে?
গণতন্ত্র তখনই নিশ্চিত হবে যখন শাসন ব্যবস্থায় যে কেউ আসার সুযোগ লাভ করবে। ধনীর ছেলেও আসতে পারবে, গরিবের ছেলে। মার্কিন যুক্তরাষ্ট্র আমরা বলি গণতন্ত্রের সবচেয়ে আদর্শ একটি রাষ্ট্র, সেখানে কিন্তু মুসির ছেলেও শাসক হচ্ছে, আবার তোমার বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্প হচ্ছে, বারাক ওবামার মতো একজন ব্যক্তি হচ্ছে কৃষ্ণাঙ্গ। অর্থাৎ সেখানে কিন্তু সবারই শাসন ব্যবস্থায় আসার একটা সুযোগ রয়েছে। তাহলে গণতন্ত্রের কথাই হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণ কিভাবে হবে? শাসন ব্যবস্থায় তার আসার সুযোগ থাকতে হবে। একদিকে যেমন শাসক হওয়ার, ঠিক তেমনি শাসক নির্বাচিত করার, অর্থাৎ ভোট দানের মাধ্যমে সে রাষ্ট্র ক্ষমতায় যাবে না, কিন্তু তার প্রতিনিধি যাবে। এই যে প্রতিনিধি দিল বা সে নির্বাচনে যেতে পারলো, এটাকেই বলা হয় জনগণের অংশগ্রহণ। আর এটাই হচ্ছে গণতন্ত্রের মৌলিক শর্ত। তাহলে গণতন্ত্রের মৌলিক শর্ত হচ্ছে কি, শাসন ব্যবস্থায় যে কোনো ব্যক্তি, একটা রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যে কোনো ব্যক্তি যখন শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে, তখন সেই পরিস্থিতিকে বলা হবে গণতন্ত্র। তাহলে সুশাসনের প্রথম শর্ত গণতন্ত্র। কেন গণতন্ত্র? এজন্যই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের নাগরিকদের মধ্যেই যখন শাসন ব্যবস্থায় প্রবেশ করবে, তখন যার শাসন সেই বুঝবে যে শাসনটা কেমন হলে ভালো হয়। যেমন আমি যখন একটা জামা কিনি, তখন কিন্তু আমি বুঝি যে কোনটা আমার জন্য ফিট। আমি নিশ্চয়ই 10 বছরের ছেলের জামা কিনি না, বা অনেক মোটা মানুষের জামা কিনি না। আমি কোনটা কিনি? যেটা আমার জন্য ফিট। তাহলে যখন শাসন ব্যবস্থায় আমি অংশগ্রহণ করব বা আমার প্রতিনিধি অংশগ্রহণ করবে, তখন আমি বা আমার প্রতিনিধি বুঝতে পারবে যে এই শাসন ব্যবস্থা কোনটা আমার জন্য ফিট বা আমার জন্য কল্যাণকর। এজন্য সুশাসনের জন্য গণতন্ত্র আবশ্যক। গণতন্ত্র না থাকলে সুশাসন হবে না। কারণ আমি যদি একটা শার্ট কিনতে পাঠাই কাউকে, বা একটা জুতা কিনতে পাঠাই, তাহলে কিন্তু সে তার মতো করে কিনে নিয়ে আসবে। সেটা আমার পছন্দ হতেও পারে, নাও পারে। জুতাটা কিনে নিয়ে আসলে আমার পায়ে লাগতেও পারে, নাও লাগতে পারে। পায়ে লাগলে ডিজাইনটা আমার পছন্দ হতেও পারে, নাও পারে। কিন্তু আমি যখন জুতা নিজে কিনবো, শার্টটা নিজে কিনবো, তখন কিন্তু সে আমার পছন্দ, আমার সাইজ, আমার রুচিবোধের সাথে মিলিয়ে কিনবো। সুতরাং সেটা হবে আমার জন্য কমফোর্টেবল, আমার জন্য আমার ভালো লাগবে। তাহলে শাসন ব্যবস্থাটা আমার কখন ভালো লাগবে? যখন আমি অংশগ্রহণ করতে পারবো, অথবা আমার প্রতিনিধি অংশগ্রহণ করতে পারবে। তাহলে সেটাকে আমার প্রতিনিধিও গেলে আমি তাকে বলতে পারবো যে তুমি এমন না এমন করে চালাও, এমন আমার জন্য কল্যাণকর। এখন দেখো, আমাদের একটা ভুল ধারণা রয়েছে কি, শাসন ব্যবস্থা শুধু ওই রাজধানী কেন্দ্রিক কেন্দ্রীয় সরকারের দ্বারাই পরিচালিত হয়। এটা কিন্তু নয়। শাসন ব্যবস্থা তোমার হাতের নাগালে রয়েছে। যেমন যারা গ্রামে বাস করো, তাদের যে ইউনিয়ন পরিষদ, তার মেম্বার তোমার প্রতিনিধি, চেয়ারম্যান তোমার প্রতিনিধি, সেখানেও একটা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার রয়েছে। সেই সরকারে তুমি ইচ্ছে করলে মেম্বারের পদে দাঁড়াতে পারো বা মেম্বার নির্বাচিত করতে পারো। সেই ইউনিয়ন পরিষদটা যখন পরিচালিত হবে, তখন তোমার মতের প্রতিফলন ঘটবে। যদি সেটা ঘটে, তাহলে সেই ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আর যদি তা না হয়, তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তাহলে দেখো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, শহর এলাকা, ছোট শহরে তোমার পৌরসভা, বড় শহরে সিটি কর্পোরেশনের সেখানে মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর, এরা কিন্তু তোমার প্রতিনিধি, বা তুমি নিজেও সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারো। তাহলে তুমি যদি সেখানে অবাধে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে বা নির্বাচন করতে, আরেকজনকে নির্বাচিত করতে পারো, তাহলে সেটা গণতন্ত্র। আর সেটা করতে পারলে সেটা সুশাসনের একটা সম্ভাবনা সৃষ্টি হবে। তবে শুধুমাত্র গণতন্ত্র থাকলেই যে সেখানে সুশাসন হবে এমন কোনো কথা নাই। তবে সুশাসনের প্রথম ভিত্তিপ্রস্তর হচ্ছে গণতন্ত্র, এটার উপর দাঁড়ায় থাকবে। এটা না থাকলে আর সুশাসনের কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে দেখি 2 নম্বর কি আছে, আইনের শাসন। ভিত্তি, আমরা বলেছি ভিত্তি, এখানে বৈশিষ্ট্য, এগুলো থাকতে হবে। তাহলে কি আইনের শাসন? আইনের শাসন মানে কি, যে একটা রাষ্ট্র আইন দ্বারা পরিচালিত হবে, ব্যক্তির খেয়াল খুশি মতো না। শাসক যা ইচ্ছে বলবে তাই হবে না। সকালে ঘুম থেকে উঠে শাসক বললো যে আমার এই ইচ্ছা হচ্ছে, আমি এই করে বসবো, না, সেটা আইনের শাসন না। শাসক ঘুম থেকে উঠে দেখবে আইনে কি আছে, সে যত ক্ষমতাধর হোক, আইনে কি আছে, আইন অনুসারে রাষ্ট্র পরিচালিত করবে। আইনে নাই, সে কিছু করতে পারবে না। এটাই আইনের শাসন, খুব সংক্ষেপে। আইনের শাসনের ধারণা অনেক বড়, আরো অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তীতে তোমরা আরো শিখবে নিশ্চয়ই। এখন এটুকু জেনে নাও, আইনের শাসনের মূল কথাই হচ্ছে ব্যক্তির ইচ্ছা মতো রাষ্ট্র বা কোনো প্রশাসন বা প্রতিষ্ঠান চলতে পারবে না। কিসের অনুসারে চলবে? আইন অনুসারে। রাষ্ট্র যখনই চালাতে যাবে কেউ, কি করবে? দেখো আইনে কি রয়েছে, আইনে যা রয়েছে তার বাইরে সে যেতে পারবে না। যদি যায়, সেটা আইনের শাসন হলো না। অর্থাৎ এখানে ব্যক্তির ইচ্ছার কোনো মূল্য নাই। মূল্যকার
আইনে কি রয়েছে? আর আইন হবে কি অনুসারে? জনগণের মত অনুসারে। যে আইন জনগণের মত অনুসারে হলো না, তাহলে সেখানে গণতন্ত্র থাকলো না। একজন ব্যক্তি রাজার অনুসারে মত অনুসারে আইন হলো, তাহলে রাজতন্ত্র। একটা স্বৈরশাসকের মত অনুসারে আইন হলো, সেটা স্বৈরতন্ত্র। আর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামত নিয়ে আইন তৈরি হলো, সেটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। এবং সেই আইন অনুসারে যখন রাষ্ট্র পরিচালিত হবে, সেটাই হবে আইনের শাসন। নচেত কোনো ব্যক্তির দ্বারা, স্বৈরাচারের দ্বারা, বিশেষ ব্যক্তির দ্বারা, রাজা দ্বারা, রাজার ছেলে দ্বারা বা এই ধরনের কিছু কোনো ব্যক্তি দ্বারা যখন রাষ্ট্র পরিচালিত হবে, সেটা আইনের শাসন না। আইনের শাসন কোনটা? যেমন জনগণের মতামত নিয়ে, জনগণের কল্যাণের উদ্দেশ্যে যে আইন তৈরি হবে এবং সেই আইনকে প্রাধান্য দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে, সেটাই হচ্ছে আইনের শাসন। এরপরে কি? সরকারের বৈধতা। তাহলে এই সরকারের বৈধতা কি? প্রশ্ন আসছে, সরকারের বৈধতা কি? বৈধ বলতে সাধারণভাবে আমরা কি বুঝি? যে বলে এটা বৈধ, তাহলে কি বুঝি? আর যদি বলে এটা অবৈধ, তখন কি বুঝি? বৈধ মানেই কি? যে জিনিসটা আইনগত এবং নৈতিকভাবে কল্যাণকর বা আইন অনুসারে বা নৈতিক অনুসারে পরিচালিত, সেটাই বৈধতা। এবং সরকারের বৈধতা কি? সরকারের বৈধতা দুইটা মাপকাঠি। একটা হচ্ছে সরকার নির্বাচিত হওয়া এবং আরেকটা 2 নম্বর হচ্ছে সরকার পরিচালনা করা। সরকার যখন নির্বাচিত হবে, গণতান্ত্রিক সরকার যখন নির্বাচিত হবে, তখন জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হতে হবে। আর দ্বিতীয় নির্বাচিত হলো এই প্রক্রিয়ায়, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আর জনগণের কল্যাণের দিকে দৃষ্টি রাখলো না, তাহলে সে তখন সরকার বৈধতা হারাবে। তাহলে সরকারের বৈধতা তখনই থাকবে যখন নির্বাচনের সময় আইন দেশের প্রচলিত আইন অনুসারে নির্বাচিত হবে জনগণের ভোটে, স্বচ্ছ সুন্দর ভোটে, এবং নির্বাচিত হওয়ার পরেও সে দেশের প্রচলিত আইন অনুসারে জনকল্যাণে রাষ্ট্র পরিচালিত করবে। এই দুইটা শর্ত পালন হলেই সেটা হবে কি? সরকারের বৈধতা। সেই সরকার হবে বৈধ সরকার। আর এই দুইটা কোনোটা একটা ব্যত্যয় ঘটলে সেটা বৈধতা হারাবে। প্রথমে যদি সরকার নির্বাচনের সময়ই ভুল হয়ে যায়, তাহলে সেটা সরকার বৈধ সরকার হলো না। আর যদি নির্বাচিত সুন্দরভাবে হলো, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আইন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করলো না, তাহলে সরকার বৈধতা হারাবে। তাহলে বৈধ সরকার সেই সরকার যে সরকার দেশের আইন অনুসারে জনগণের সরাসরি সুন্দর একটি ভোটে, স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য একটি ভোটে নির্বাচিত হবে। নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্র এবং জনগণের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রচলিত আইন অনুসারে সরকার পরিচালিত করবে, সেটাই হচ্ছে সরকারের বৈধতা। আর একটি সরকার যদি বৈধ সরকার হয়, তাহলে সেখানে সুশাসনের সম্ভাবনা নিশ্চিত হয়। আর যদি বৈধতা না থাকে, তাহলে সুশাসনের সম্ভাবনা কমে যায় বা সুশাসন থাকে না। আর কি? সরকারের স্বচ্ছতা। স্বচ্ছতা কি? স্বচ্ছতা কি? স্বচ্ছতা আমরা স্বচ্ছ, এই জিনিসটা স্বচ্ছ মানে পানি স্বচ্ছ, কাঁচ স্বচ্ছ মানে কি? কাঁচের মধ্যে দিয়ে ওই পাশে কি আছে দেখা যায়। পানির মধ্যে স্বচ্ছ সুন্দর পানি, এর মধ্যে কিন্তু কিছু তলায় কিছু রাখলে দেখা যায়। মানে যে কর্মকাণ্ড দেখা যায় সেই কর্মকাণ্ড হচ্ছে স্বচ্ছ। তাহলে সরকারের স্বচ্ছতা কি? সরকারের স্বচ্ছতা হচ্ছে সরকার দেশের প্রচলিত আইন অনুসারে কাজ করবে, কোনো কিছু গোপন করবে না, সবকিছু সবাইকে জানিয়ে দিবে, সেটাই হচ্ছে সরকারের স্বচ্ছতা। তাহলে সরকারের স্বচ্ছতা হচ্ছে সরকারের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন অনুসারে পরিচালিত হবে, কোনো কিছু গোপন করা হবে না, সেটাই হচ্ছে স্বচ্ছতা। মানে দেখা যাবে সরকার কি করছে, দেশের জনগণ সেটা দেখবে, কারণ রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং রাষ্ট্রের কল্যাণ অকল্যাণ জনগণকে দেখতে হবে। জনগণ যদি দেখতে না পায়, সবকিছু যদি লুকোচুরি হয়, তাহলে সেখানে সুশাসন থাকতে পারে না। তাহলে সুশাসন কেমন হবে? সরকারের স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতা মানে সরকারি কর্মকাণ্ড সম্পর্কে জনগণ দেখবে, সরকার কি করছে সেটা দেখবে। অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে সরকারি বিভিন্ন কর্মকাণ্ড কন্ট্রাক্টরদের দিয়ে করে নেওয়া হয়, সেই কর্মকাণ্ডগুলা কিভাবে হবে সেটাকে উন্মুক্ত টেন্ডার বিজ্ঞপ্তি হবে, পত্রিকায় দেওয়া হবে, বিভিন্ন নিউজে দেওয়া হবে, তারপরে দরপত্র আহ্বান করা হবে, মানে ওইভাবে। তারপরে কে ভালোভাবে কম রেটে করে দিতে পারবে তাকেই কাজ দেওয়া হবে। আর যদি ওইটা না করে গোপনে একজন কন্ট্রাক্টরকে ডেকে নিয়ে এসে বলা যায় ভাই আমার কাজটা করে দাও, তাহলে কিন্তু সেটা স্বচ্ছতা হলো না। ঠিক তেমনি সরকারে নিয়োগ দেওয়া হবে, এখন যে অফিসার নিয়োগ দিবে তার
কি করতে হবে? তোমার স্বচ্ছতা নিশ্চিত করতে হলে উন্মুক্ত বিজ্ঞপ্তি দিতে হবে পত্রিকায়, মিডিয়ায় বা বিভিন্ন বোর্ডে, নোটিশ বোর্ডে, যে আমি এখানে এই পদে এই লোক নিয়োগ দেবে, এই বৈশিষ্ট্য, তোমরা কে আছো এখানে আসো, দরখাস্ত করো। সবাই দরখাস্ত করবে, ওর মধ্যে থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মধ্যে নির্বাচিত হবে। এটা হবে স্বচ্ছতা, মানে সবকিছু সবাই দেখছে। আর যদি তা না করে এই নির্ধারিত অফিসার যে লোক নিয়োগ করবে সেই ধরনের কাউকে না জানিয়ে তার নিজস্ব লোকজন, আত্মীয় স্বজন বা অন্য কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে সে আজ থেকে নিয়োগ দিল, কেউ জানলো না, এটা স্বচ্ছতা হলো না। স্বচ্ছতা মানে কি? সরকারি কর্মকাণ্ড যখন যারা পরিচালিত করবে তাদের কর্মকাণ্ড সম্পর্কে কোনো লুকোচুরি না করে, কোনো গোপন না করে উন্মুক্ত করে দেওয়াই, সবাইকে জানিয়ে দেওয়াই হচ্ছে সরকারের স্বচ্ছতা। যদি এই স্বচ্ছতা থাকে তাহলে সুশাসনের সম্ভাবনা বেড়ে যায়, কারণ জনগণ সবকিছু দেখতে পারে। এরপরে কি? জবাবদিহিতা। জবাবদিহিতা বলতে আমরা কি বুঝি? আমরা যদি বলি জবাব দাও, মানে কি? কিছু জানতে চাই, এটা জবাব দাও। মানে তুমি জবাব দাও মানে কি? তুমি আমাকে জানাও। তাহলে সরকার যে পরিচালিত হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্রের মালিক জনগণ, সুতরাং জনগণের অধিকার রয়েছে যে যারা পরিচালিত করছে তাদেরকে প্রশ্ন করা, যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। এই যে প্রশ্ন করার এবং সেই প্রশ্নের উত্তর পাওয়ার যে অধিকার, এটাকে বলা হয় সরকারের জবাবদিহিতা। আর সরকার যদি বলে না আমি যেমন ইচ্ছা করতেছি, তোমার কি তাতে, এটা জবাবদিহিত হলো না। তাহলে জবাবদিহিতা থাকলে কি হবে? জনগণের যদি অকল্যাণ হয় তাহলে জনগণ প্রশ্ন করতে পারবে। কারণ এই রাষ্ট্রের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড যে পরিচালিত হচ্ছে কার টাকায়? বলে সরকারের টাকায়। সরকারের টাকা আসলো কোথা থেকে? জনগণের ট্যাক্সের টাকা থেকে। জনগণের ট্যাক্সের টাকা অথবা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কৃত টাকা, যেমন সরকারি বিভিন্ন জলাশয় রয়েছে, সেগুলা সরকার বার্ষিক লিজ দিচ্ছে, সেখান থেকে একটা আয় হচ্ছে। প্রতিটা মানুষ ট্যাক্স দিচ্ছে, কেউ ডাইরেক্ট ট্যাক্স, ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্স, যেমন আয়কর, ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি? তুমি যখন দোকান থেকে কোনো একটা পণ্য কিনছো, সের উপর ভ্যাট আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তুমি একটা জুতা কিনছো, সেখানে তুমি সকালবেলা উঠেই সরকারকে আগে ট্যাক্স পে করছো কি করে? তুমি যে ব্রাশটা হাতে নিলে আর পেস্টটা মুখে দিলে, এই দুটার উপরে একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স রয়েছে, সুতরাং সেটা তুমি আগে পেমেন্ট দিয়েই রেখেছো, এবং সকালবেলা উঠেই তুমি রাষ্ট্র বা সরকারকে ভ্যাট ট্যাক্স পরিশোধ করেই তুমি দিনটা শুরু করলে। তুমি রাতে যে ঘুমাচ্ছ, যে ফ্যানটা ঘুরছে, ফ্যানের মধ্যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স রয়েছে, যে ইলেকট্রিসিটির বিল যাচ্ছে, সেটাও সরকারের আদেশের হাতে জমা হচ্ছে। সুতরাং প্রতিটি মানুষ, এমনকি ভিক্ষুক, সেও সরকারকে ট্যাক্স দেয়। কারণ সে সাবান কেনে, তেল কিনে, আদার্স জুতা কেনে, স্যান্ডেল কেনে, শার্ট কেনে, জামা কেনে। সুতরাং ভিক্ষুক থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সবাই কিন্তু সরকারি তহবিলে অর্থ জমা করে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে। তাহলে সেই অর্থগুলা কিভাবে ব্যয় হচ্ছে এটা জনগণের জানার অধিকার রয়েছে। সেই অধিকারকে বলা হয় সরকারের জবাবদিহিতা। অর্থাৎ জনগণ জানবে, যে জানতে চাইবে যে আমার ভ্যাট ট্যাক্সের টাকা কিভাবে খরচ হচ্ছে, বা আমার এই রাষ্ট্রের মালিক আমিও একজন, আমার রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, এটা আমার জানার অধিকার রয়েছে। এই লক্ষ্যেই তো আমাদের দেশে তথ্য অধিকার আইন 2009 প্রতিষ্ঠিত হয়েছে, যেন জনগণ তথ্য জানতে পারে। যে কোনো অফিসে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে সে জানতে চাইবে, এই অফিস এই এই জিনিস আমি জানতে চাই, সে জানতে পারবে। তাহলে এটার নামই হচ্ছে জবাবদিহিতা। তাহলে জবাবদিহিতা কি? সরকার তার কর্মকাণ্ড সম্পর্কে জনগণ জানাই দিবে। এইটা পদ্ধতি দুইটা, একটা জনগণ চাইলেও জানাই দিবে, আর একটা হচ্ছে না চাইলেও জানাই দিবে। সরকারের কাজ হচ্ছে আমি এই করছি, জনগণ দেখো। এই যে এটা দুইটা স্বচ্ছতার জবাবদিহিতা কাছাকাছি। কিন্তু স্বচ্ছতা, সরকার যখন কাজ করবে কোনো কিছু লুকোচুরি করবে না, গোপন করবে না, আত্মগোপন করবে না, আইন লঙ্ঘন করবে না, এটাই হচ্ছে স্বচ্ছতা। আর জবাবদিহিতা হচ্ছে যে সেইগুলো আবার জানাই দিবে, যে আমি এই করতেছি, সবাই দেখো, উন্মুক্ত ভাবে জানাই দিবে। এবং কেউ যদি প্রশ্ন করে তাও তো জানাবেই, প্রশ্ন করলে তো জানাবেই যে এটা কেন হচ্ছে। সেজন্য দেখো সংসদে প্রশ্নোত্তর পর্ব হয়, সেই প্রশ্নোত্তর পর্বে কি হয়? সংসদ সদস্য, যেগুলো জনগণের প্রতিনিধি, ভোটারের প্রতিনিধি, আমার তোমার প্রতিনিধি, যারা জাতিকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি, সে আমার পক্ষ থেকে সে সরকারের মন্ত্রী বর্গকে প্রশ্ন করে, বা কোনো বিশেষ প্রতিষ্ঠানকে প্রশ্ন করে যে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এটাই কিন্তু জবাবদিহিতার একটা সর্বোচ্চ পর্যায়, যে এই মাননীয় মন্ত্রী এই কাজটা কেন হচ্ছে না, কেন হবে, কতদিনে হবে, কিভাবে হবে, কেন করা হবে, কেন করা হবে না, এইটা আপনি ব্যর্থ হলেন কেন, জবাব দিন। এই যে এটাই হচ্ছে সরকারের জবাবদিহিতা। এই জবাবদিহিতার ফলে কি হয়? তাহলে সরকারের কর্তব্য, ব্যক্তিরা কিন্তু সতর্ক থাকে যে আমাকে তো সংসদে বা আমাকে কোনো ব্যক্তির কাছে বা আর কারোর কাছে জানাতে হবে। এখানে জবাবদিহিতার একটা ধারাবাহিকতা আছে, সবসময় নিম্নতম ব্যক্তি ঊর্ধ্বতন ব্যক্তিকে জবাব দিবে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের একটা রুল রয়েছে, সেটা একটা বড় বিষয়। উচ্চতর ক্লাসে গেলে তোমরা জানতে পারবে যে সবসময় নিম্নতম ব্যক্তি ঊর্ধ্বতন ব্যক্তিকে তার কাজের জন্য
জবাব দিবে, এটাও একটা জবাবদিহিতা। আর সরকারের যখন সুশাসনের জবাবদিহিতা, এটা যে কোনো ব্যক্তিকে, যে কোনো নাগরিককে, দেশের যে কোনো কর্তা ব্যক্তি তার কর্মকাণ্ড সম্পর্কে জানাতে বাধ্য থাকবে, এটা একটা জবাবদিহিতা। তাহলে ওই প্রশাসনিক জবাবদিহিতাকে ঊর্ধ্বতন ব্যক্তিকে নিম্নতম ব্যক্তি জবাব দেবে। মানে ইউনো ডিসিকে জবাব দিবে, ডিসি বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনের সেক্রেটারিকে, সেক্রেটারি মিনিস্ট্রিকে, মিনিস্ট্রি মন্ত্রীকে, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে তার কর্মকাণ্ড সম্পর্কে জবাব দিবে। এটা একটা প্রশাসনিক জবাবদিহিতা। আর এখানে সুশাসনের জবাবদিহিতাকে জনগণের কাছে জবাব দিবে কে? সরকারের কর্তা ব্যক্তিরা। বিশেষ করে তোমার সরকারের জনপ্রতিনিধি হয়ে যারা মন্ত্রী হবে, এমপি হবে, তারা জনগণের কাছে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জবাব দিবে। কেন হচ্ছে সেটা জনগণ চাইলেও দিবে, না চাইলেও দিবে। অর্থাৎ সরকারের কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হচ্ছে সেটা উন্মুক্ত ভাবে জনগণকে জানিয়ে দেওয়াই হচ্ছে সরকারের জবাবদিহিতা। তাহলে আমরা যে 5টা বৈশিষ্ট্য ইতিমধ্যে দেখেছি, এই 5টা বৈশিষ্ট্য কিন্তু সরকারের সুশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরো গুলো বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা যে ভিত্তি আর মৌলিক স্তম্ভ, খুঁটি এবং ভিত্তিপ্রস্তর দেখে এসেছি, সেগুলা কিন্তু প্রায়ই চলে এসেছে, আরো আসবে। এরপরে কি? সরকারের দক্ষতা। দক্ষতা বলতে কি বোঝায়? তাহলে আমি যখন বলি লোকটা দক্ষ, মানে কি বোঝাই তখন সেটা দিয়ে? মানে সে কাজটা সুন্দরভাবে করতে পারে। দক্ষ মানে কি? সেই কাজটা সে সুন্দরভাবে করতে পারে। আমি একটা কাজে দক্ষ মানে সেই কাজটা কোনো কাছে সুন্দরভাবে আমি করতে পারি। তাহলে দক্ষতা বলতে কি? কোনো কাজ সুনিপুণভাবে সম্পন্ন করতে পারা, তাই হচ্ছে দক্ষতা। তাহলে সরকার কি? সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্র পরিচালনা করা। তাহলে সরকার যখন সুনিপুণভাবে রাষ্ট্রযন্ত্র পরিচালিত করবে বা প্রশাসন যন্ত্র পরিচালিত করবে, তখন বলা হবে সরকারের দক্ষতা। একটা লোক সৎ কিন্তু কাজ করতে পারে না, তাহলে কেবল অদক্ষ। তাহলে তার কাজই করতে পারে না, তাহলে তার সতের মূল্যায়ন আসবে কি করে? এখন একটা লোক সুনিপুণভাবে কাজ করতে পারে কিন্তু সৎ নয়, তাহলে কিন্তু সেখানে ওই কাজ সে কিন্তু তার স্বার্থে করবে, তার নিজের স্বার্থে করা শুরু করবে। সেই জন্য একদিকে যেমন দক্ষতা লাগবে, তারপরেই রয়েছে সততা। তাহলে একটা লোক সুন্দরভাবে কাজ করতে পারবে এবং সেটা সৎ হবে। সততা বলতে কি বোঝায়? আসলে সততার মানদণ্ডে যাওয়া খুব কঠিন। একজন সৎ ব্যক্তি, অর্থাৎ যে আইন মানে এবং নীতি নৈতিকতা মানে, বিশেষ করে রাষ্ট্রীয় আইন মানে মেনে চলে, সেটাকে আমরা সাধারণত সৎ বলে থাকি। আইন লঙ্ঘন করে না বা নীতি নৈতিকতা বিরোধী কাজ করে না। তাহলে সরকার কিন্তু আইন লঙ্ঘন করবে না, নীতি নৈতিকতা বিরোধী কাজ করবে না এবং দক্ষ সুনিপুণভাবে কাজ করবে। তারপরে সে জবাব দিবে, সে স্বচ্ছ হবে, সে বৈধভাবে নির্বাচিত, সে আইনের শাসন মানে, সে আবার গণতান্ত্রিক ভাবে। তাহলে এইগুলা যদি ধারাবাহিকভাবে আসে, তাহলে সেখানে কি জনগণের অকল্যাণ হতে পারে? সেই রাষ্ট্র কি অনিয়ম বিশৃঙ্খলা প্রশাসন যন্ত্র হতে পারে? হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই জন্যই বলা হচ্ছে যে এই নির্দেশকগুলা যদি কোনো রাষ্ট্রযন্ত্রে থাকে, তাহলে আমরা সেখানে বলতেই পারি যে সেখানে সুশাসন আছে। তাহলে আরো কিছু নির্দেশকের সাথে থাকবে, এগুলা তো মাস্ট থাকতেই হবে। এর সাথে এই যে আমরা 7টা নির্দেশক বলেছি, এগুলা কিন্তু একদম থাকতেই হবে। এর সাথে আরো কিছু বৈশিষ্ট্য থাকবে, সেটাকে সরকারের দায়িত্বশীল। সরকারের সব আছে কিন্তু দায়িত্ব নেয় না। দায়িত্ব মানে কি? আমি কোনো বিশেষ একটা কাজ করার জন্য কমিটমেন্ট করেছি, মানে সবাইকে বলেছি এই কাজটা করে দেবো, তারপরে আমি করলাম না, তাহলে কি হলো? ফাইনাল শেষ মুহূর্তে গিয়ে দেখলাম যে সেই কাজটা হলো না। তাহলে আমি একটা কাজ করতে চেয়েছি, শুধু এটা করে দেবো, এটাই দায়িত্বশীলতা। আমি নির্বাচিত সময় বলেছি যে আমি নির্বাচিত হলে জনগণের সেবা করিব, রাষ্ট্রের সেবা করিব। তাহলে আমি নির্বাচিত হওয়ার পরে আর কিসের সেবা, কিসের আর জনগণের কল্যাণ, তাই সেটা করলাম না, তাহলে তা আমার কাজ আমি করলাম না, সেটা দায়িত্বশীলতা হলো না। অর্থাৎ সরকারকে তার যে দায়িত্ব, তার যে কাজের জন্য সে বসেছে নির্বাচিত, সেই কাজ তাকে কিন্তু করতে হবে। অর্থাৎ তার দায়িত্ব যথাভাবে, তার জন্য নির্ধারিত কাজ তাকে যথাযথভাবে করতে হবে। এটাই হচ্ছে সরকারের দায়িত্বশীলতা। সেটা যদি না থাকে, তাহলে সুশাসন থাকবে না। তাহলে আমরা দেখলাম আরো একটি পয়েন্ট হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা। আমরা জানি একটা সরকারের 3টা অঙ্গ থাকে, এর মধ্যে বিচার বিভাগ একটি ইম্পর্টেন্ট বিভাগ। বলা হয়ে থাকে কোন সরকারের মানদণ্ড নির্ভর করে তার বিচার বিভাগের কর্মকুশলতার উপর। অর্থাৎ বিচার বিভাগ কত দক্ষভাবে স্বাধীনভাবে বিচার করতে পারছে, সেটার উপর ডিপেন্ড করে, নির্ভর করে একটা রাষ্ট্রে সরকারের কর্মকুশলতা বা তার যে সেটা ভালো কি মন্দ। অর্থাৎ রাষ্ট্রে মানুষ মাত্রই ভুল করে, বলা হয় মানুষ মাত্রই
ভুল করে, মানুষ আইন লঙ্ঘন করে, তাহলে এই যে আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, এইটা নিশ্চিত। যেমন প্রশাসন আইন প্রয়োগ করবে, আইন বাস্তবায়ন করবে, এরপরেও যদি কেউ আইন লঙ্ঘন করে তাহলে কি হবে, সেই আইনগুলা যে লঙ্ঘন করলো তার শাস্তি বিধান করবে, বা বিভিন্ন ব্যক্তির মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলো নিরসন করবে কে, বিচার বিভাগ। এই দ্বন্দ্ব যদি যথাযথভাবে নিরসন না হয় তাহলে কি হবে, অসন্তোষ সৃষ্টি হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, তোমাদের দুই বন্ধুর মধ্যে একটা কোনো বিষয়ে দ্বন্দ্ব বা গন্ডগোল বা মারামারি বা মনের অমিল হলো, এখন এটা মিট করবে কে, তোমার শিক্ষক বা তোমার অভিভাবক, কেউ একজন এটা মীমাংসা করে দিবে। এখন অভিভাবক যদি অদক্ষভাবে মীমাংসা করে তাহলে দুজনের মনের মিল হলো না, তোমার শিক্ষকের কাছে গিয়ে বললা যে আমাদের দুজনে এই নিয়ে গন্ডগোল হয়েছে, যদি সুন্দরভাবে সেটা মিটাই দেয় তাহলে দুজনের বন্ধুত্ব অটুট থাকলো, যা হয়ে গেছে ভুলে গেলা। আর যদি এইখানে সে ফেল করে অদক্ষভাবে কোনো মতো তাহলে কি হবে, তোমাদের মনের অমিলটা থেকেই গেল, ফলে দুজনের মনের মধ্যে একটা অশান্তি ভাব থেকেই গেল। তাহলে কি হবে, অশান্তি থাকলো, আবার কোনো এক সময় গন্ডগোল লেগে যায়, তাই দাঁড়া আমার এই করছিস, তোকে আমি সুযোগ পেলেই, তাহলে অশান্তির একটা সম্ভাবনা থেকে গেল। তাহলে বিচার বিভাগ যদি দক্ষভাবে, অর্থাৎ যে মীমাংসা করবে, বিচার বিভাগের কাজ কি, এই মীমাংসা গুলা করা, বিভিন্ন দ্বন্দ্ব ফেসাদ ফয়সালা করে দেওয়া। তাহলে বিচার বিভাগ যদি এই ফয়সালাটা স্বাধীনভাবে এবং দক্ষতার সাথে করতে পারে তাহলে সুশাসন হবে। আর যদি সেটা করতে পারে, সে যদি ফেল করে তাহলে কি হবে, সুশাসন থাকবে না। তাহলে সবকিছু থাকার পরে যদি বিচার বিভাগ এই দ্বন্দ্ব মীমাংসা গুলো, দ্বন্দ্ব কিন্তু দুই ভাবে হয় একটা রাষ্ট্রে, একটা হচ্ছে জনগণের মাঝে, জনগণ তো জনগণ মানে গন্ডগোল লাগবে, বিভিন্ন জন, আমরা যে কোর্টে মামলা হয়, একজন বিদ্যালয় মানছে, কাটছে, ফোন করছে, এটা নানান রকম জনগণের। আরেকটা যে জনগণের সাথে সরকারের, সরকারের সাথে জনগণের কিন্তু গন্ডগোল হয়, সরকারের বিরুদ্ধে মামলা হয়, সরকার জনগণের বিরুদ্ধে হয়, সরকারবাদী মামলা হয়, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করলে তখন সরকারি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়, রাষ্ট্র জনগণের অধিকার যখন লঙ্ঘন করে তখন রাষ্ট্র আবার রাষ্ট্রের ব্যক্তি আবার রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে। এই সমস্ত বিষয় মীমাংসা করবে কে, বিচার বিভাগ। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তিতে ব্যক্তিতে দ্বন্দ্ব হবে, স্বার্থের সংঘাত হবে, আবার রাষ্ট্রের সাথে ব্যক্তির স্বার্থের সংঘাত হবে। তাহলে এই স্বার্থের সংঘাতগুলা মিনিমাইজ করবে কে, দ্বন্দ্ব নিরসন করবে কে, এইগুলা করবে হচ্ছে কে, এই মীমাংসাগুলা করবে বিচার বিভাগ। এইটা যত দক্ষভাবে হবে সেই রাষ্ট্রের তত শান্তি শৃঙ্খলা বিজয় থাকবে। কারণ জনগণের মধ্যে গন্ডগোল লেগেছে, এটা অদক্ষভাবে মীমাংসা করা হলো, আবার মারামারি হবে, আবার অশান্তি হবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। আর এটা যদি দক্ষভাবে মীমাংসা করে দেওয়া হলো তাহলে ওইটা আজীবনের মতো এই দ্বন্দ্ব নিরসন হয়ে গেল, ওখানে আর গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নাই। শুধু তাই নয়, যখন একটা রাষ্ট্রে বিচার বিভাগ দক্ষতার সাথে কাজ করে, অপরাধীকে যথাযথ শাস্তি নিশ্চিত করে, তখন কিন্তু অপরাধী অপরাধ করতে সে ভয় পায় যে আমি অপরাধ করলে আমার শাস্তির বিধান রয়েছে, জেল, জরিমানা, মৃত্যুদণ্ড ইত্যাদি। সুতরাং একটা রাষ্ট্রের বিচার বিভাগ যদি দক্ষভাবে মানে সুন্দরভাবে বিচার বিভাগ পরিচালিত করে তাহলে সেই রাষ্ট্রে কিন্তু আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যে রাষ্ট্রে আইন শৃঙ্খলা অবনতি কম হবে সেখানেই তো সুশাসন। সুতরাং বিচার বিভাগকে কি করতে হবে, স্বাধীন হতে হবে এবং দক্ষ হতে হবে। এরপরে কি, সংবেদনশীলতা ও সহনশীলতা। এই পয়েন্ট কি, সরকার হবে সংবেদনশীল এবং সহনশীল। সংবেদনশীল কি, তোমরা যে লজ্জাবতী গাছ দেখো না, টাচ করলে কি হয়, সেটা দুমড়ে মুছড়ে যায়, কিন্তু অন্য গাছে টাচ করলে কি দুমড়ে মুছড়ে যাবে? তুমি যদি একটা স্পঞ্জের উপর, স্পঞ্জ তো বোঝো, গদি, ওদের উপর লাভ দাও বা একটা বালির উপর লাভ দাও তাহলে তোমার ব্যথা কম লাগবে। আর যদি তুমি একটা লোহার উপর বা শক্ত মেজের উপর বা শক্ত কাঠের উপর লাভ দাও তাহলে কি ব্যথা বেশি লাগবে। তাহলে সরকারের কাছে মানুষ বিভিন্ন কিছু প্রত্যাশা করে, চায়, সরকার সেটা আস্তে করে সফটলি নরম ভাবে নিবে, দাবি দাওয়া জানায়, তাহলে কি সরকার সেটা নরম ভাবে যদি নেয় তাহলে জনগণের কষ্ট হবে না, ব্যথা পাবে না। এটাই হচ্ছে সংবেদনশীলতা। সরকার কোনো কিছু হার্ড লাইনে যাবে না, মারবে না, পিটাবে না, এই মার পিট বলবে যে ঠিক আছে কি চাও, ওকে দেখছি, চরম মুহূর্তে ঠেকানোর জন্য যতটুকু ওইটুকু করবে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাষ্ট্রের মালিক জনগণ, মালিককে তো কর্মচারী তার কর্মচারী মারতে পারে না, মালিককে, রাষ্ট্রের মালিককে জনগণ। এখন জনগণের পক্ষে এই রাষ্ট্রের শৃঙ্খলা করে কে, পুলিশ, অন্যান্য বাহিনী। এখন পুলিশ কি যাও জনগণকে মারে কেন, বিশেষ মুহূর্তে প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ মুহূর্তে প্রয়োজন হয়ে পারে, কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্রের মালিককে কিন্তু তার কর্মচারী মারতে পারে না। তাই এটাই হচ্ছে সংবেদনশীলতা। আর সহনশীলতা এর মধ্যে চলে আসে যে কোনো কিছু জনগণ দাবি জানালেই আস্তে করে নরম ভাবে নেওয়া, ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। কিন্তু প্রথমে জানালো এটা হবে না, হবে না, জনগণ সরো পিছাও, তাহলে কি হবে, জনগণ খেপে উঠবে, একসময় বিপ্লব হবে, শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, তাহলে একটা এনার্কি বা একটা নৈরাজ্য সৃষ্টি হবে। সেই নৈরাজ্য অবস্থায় কি সুশাসন থাকতে পারে, জনগণ শান্তি থাকতে অসম্ভব।
কোনো রাষ্ট্রে যদি নৈরাজ্য হয়, আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেসব রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করে বসেছে, তাদের সেনারা সেখানে দখলবাজি করতেছে, এই আমরা যদি দেখি আফগান, ইরাক, মিশর, সিরিয়া, এইসব দেশে কি সেখানে সুশাসন আছে, জনগণকে শান্তিতে আছে? এটা একটা নৈরাজ্যকর পরিস্থিতি। তাহলে নৈরাজ্যকর পরিস্থিতি হবে না তখনই যখন সরকার সংবেদনশীল হবে এবং সহনশীল হবে, তাহলে জনগণ শান্ত থাকবে। না আমার সরকার তো সব শোনে, আর যখন সরকার কিছুই শোনে না তখন এক সময় ক্ষোভে ফুটতে ফুটতে এক সময় রাস্তায় নেমে পড়বে। অর্থাৎ যখন মানুষের পিঠ দেয়ালে থেকে যাবে আর পিছনের যাওয়ার জায়গা নাই, তখন সামনের দিকে সে মুখ করবে। কিন্তু সরকার যদি নরম হয়, আরো জায়গা দেয়, আরো জায়গা দেয়, আরো পিছাতে দেয়, তাহলে তো আর সে ঘুরে দাঁড়াবে না। পিছানোর যেহেতু জায়গা পাচ্ছে, যখন পিছানোর জায়গা আছে সে তো সামনে আসবে না, পিছাতেই থাকবে। ঠিক তেমন সরকারকে জনগণকে পিছানোর সুযোগ দিতে হবে, যার অর্থাৎ এটাই সংবেদনশীলতা, সহনশীলতা। অন্যথায় বিপ্লব হয়ে যাবে। এরপর কি গণমাধ্যমের স্বাধীনতা? গণমাধ্যমের স্বাধীনতা কি এই তোমার রেডিও, টেলিভিশন, নিউজ পেপার এগুলা কি স্বাধীনভাবে তার দেশের সমস্ত খবরাখবর প্রচারিত করবে? এর মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় কর্মকাণ্ড জানতে পারবে। আর যদি এটা স্বাধীনভাবে প্রচার করতে না পারে, তাহলে রাষ্ট্রে কি হচ্ছে জনগণ জানতে পারবে না। তাহলে রাষ্ট্রীয় কর্মকাণ্ড কিভাবে হচ্ছে জনগণ জানবে কি করে? গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, বেতার, ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন সামাজিক মাধ্যম। তাহলে এটাতে স্বাধীন না হয়, তাহলে সরকার কি করতেছে জানতে পারবে না তো। তাহলে উদ্দেশ্য কি সরকারের কর্মকাণ্ড? জবাব দিয়ে, অর্থাৎ জবাব দিবে। আর এই জবাব দিবেই তো গণমাধ্যমের মধ্য দিয়ে। টেলিভিশনে সরকার প্রচার করবে, সংসদে কি হচ্ছে প্রচার করবে। তাহলে সংসদের মাধ্যমে জনগণ রাষ্ট্রের কর্মকাণ্ড সে দেখতে পারবে যে এই হচ্ছে, এই অফিসে এই কাজ হচ্ছে, এই অফিসে এই নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে স্বাধীন না হলে তো অপরাধের খবর, দুর্নীতির খবর এগুলো আসবে না। তাহলে কি হতে হবে? গণমাধ্যম স্বাধীনভাবে সব নিউজ পেপার, নিউজ পাবলিশ করতে পারবে। এটাই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। এইটা না থাকলে কিন্তু জনগণের কি চাহিদা এটা সরকার, কেন্দ্রীয় সরকার জানতে পারবে না। গণমাধ্যমেই তো জনগণের মতামত আসে। তাহলে এটা স্বাধীন না হলে প্রশাসন হবে না। এরপর কি? ঐক্যমত্য। একটা রাষ্ট্রে ঐক্যমত যদি না হয়, তাহলে সবসময় তো গন্ডগোল লেগেই থাকবে, আর গন্ডগোল লাগলে তো সুশাসন থাকবে না। তাহলে জনগণ এবং সরকারের মধ্যে একটা কিছু কিছু কমন বিষয়, রাষ্ট্রীয় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত থাকতে হবে। যা ঠিক আছে এটাই, তা না হওয়া পর্যন্ত তো গন্ডগোল লেগেই থাকবে। যে আমাদের নির্বাচন ব্যবস্থা কেমন হবে, তত্ত্বাবধায়ক হবে না তত্ত্বাবধায়ক হবে না, কোন সিস্টেম হবে, এই নিয়ে কি আমাদের একমত হয়েছি? আমরা হতে পারিনি, জন্যই তো নির্বাচন আসলে আমাদের গন্ডগোল। আর যদি হতে পারতাম তাহলে তো নির্বাচন আসলে আমাদের গন্ডগোল হতো না। তাহলে আমাদের রাষ্ট্রীয় জাতীয় বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলেই সুশাসন উন্নত হবে না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি? যে সরকারের রাষ্ট্রীয় বিভিন্ন যে তিনটা অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটা বিভাগ যার কাজ সেই কাজ করবে, অন্যের কাজে অবৈধ হস্তক্ষেপ করবে না। প্রত্যেকটা প্রতিষ্ঠান তার নিজের গণ্ডির মধ্যে স্বাধীন এবং অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। এটাই স্বতন্ত্রীকরণ। তা যদি হয় যে আমার এখন ক্লাস নেওয়ার কথা, আমাকে যদি প্রতিষ্ঠান প্রধান নেয় ক্লাস নিতে হবে না, এখানে চলে, তাহলে ক্লাসটাই হলো না। ঠিক তেমন বিচার বিভাগের কাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিচার করা। আর একজন যদি আইন বিভাগ বা প্রশাসন বিভাগকে বলা হয় বিচার বিভাগ তুমি এমন করো, তাহলে বিচার তো হলো না। তাহলে অর্থাৎ বিচার বিভাগের কাজ বিচার বিভাগকে করতে দিতে হবে, আইন বিভাগের কাজ আইন প্রণয়ন সুন্দরভাবে করতে দিতে হবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। এই তিনটা কাজ যথাযথভাবে যার যার কাজে এসে করাই হচ্ছে স্বতন্ত্রীকরণ। এইটা না হলে কিন্তু সুশাসন সম্ভব নয়। আর এটা কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ? বিকেন্দ্রীকরণ করে কি? যে রাষ্ট্রীয় কর্মকাণ্ড শুধু কেন্দ্রে বা রাজধানীতে ধরে না রেখে সারা দেশে ছাড়িয়ে দেওয়া। তাতে কি রাষ্ট্রীয় সেবা সমূহ জনগণ হাতের কাছে পাবে। তো তোমার একটা পাসপোর্ট বানানো, আগে ঢাকা যেতে হতো, একসময় ঢাকা যেতে হতো, একসময় বিভিন্ন বিভাগীয় শহরে যেতে হতো। এখন কিন্তু তোমার জেলা শহরেই তুমি পাসপোর্ট তৈরি করতে পারতেছো। তাহলে তোমার ঢাকা গিয়ে তৈরি করা সহজ নাকি নিজের জেলা শহরে পাসপোর্ট তৈরি করা সহজ? এখন যদি আরো হয় নিজের ই গভর্নেন্স আমরা পড়বো, তুমি ঘরে থেকেই নেটে বসে আবেদন করতেছো, দেখছো একসময় তোমার পাসপোর্ট বাড়িতে চলে আসলো, বা ডিজিটাল পদ্ধতিতে আসলো, বা কোনো কুরিয়ার সার্ভিস বা কোনো বাংলাদেশ ডাক বিভাগ তোমার বাড়িতে পাসপোর্টটা পৌঁছাই দিল। তাহলে কি হবে? আরো সুন্দর হবে। অর্থাৎ সেবাগুলা ছাড়াই দিতে হবে। সব রাজধানীতে রাখলে তো প্রতিদিন মানুষ রাজধানীতে এত ভিড় করবে, রাজধানী আর লোক আটবে না। তাছাড়া জনগণের যাওয়া আসা কষ্ট, ভাড়া, অনেক অসুবিধা। অসুবিধার নাম তো সুশাসন নয়, সুশাসনের অপর নাম কি? সুবিধা, জনগণের কল্যাণ। তাহলে এই কল্যাণ করতে হবে, রাষ্ট্রীয় কল্যাণ সেবাগুলো জনগণের কাছাকাছি নিতে যেতে হবে। সারা দেশে সাড়ে কেন্দ্র থেকে বিকেন্দ্রে, মানে কেন্দ্র থেকে সেটা মানে অন্য জনগণের কাছে দেশের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার নামে বিকেন্দ্রীকরণ। আর সব যদি নিয়ে এসে রাজধানীতে দেওয়া করা হয়, তাহলে কেন্দ্রীকরণ হলো। তাহলে সব কাজ তোমাকে রাজধানীতে যেতে হবে, এত পথ, এত টাকা খরচ করে, কষ্ট করে। তাহলে কি সুশাসন? তাহলে হবে না। সুশাসন করতে হলে তোমার রাষ্ট্রীয় সেবাগুলা সারা দেশে জনগণের হাতের কাছে নিয়ে যেতে হবে। এরপরে কি? সকল প্রকার বৈষম্যের অবসান হবে। লিঙ্গ বৈষম্য, ধর্ম, বর্ম এগুলা থাকতে পারবে না। এগুলা থাকলে সুশাসন থাকবে না।
বৈষম্য থাকলে সেখানে সুশাসন থাকবে না। অর্থাৎ একটা সরকারি চাকরিতে নিয়োগ হবে, বলা হলো যে সেখানে শুধু নারীরাই নিয়োগ পাবে, পুরুষরাই নিয়োগ পাবে, অথবা বলা হলো সেখানে শুধু মুসলমান নিয়োগ পাবে, অথবা সেখানে সাদা লোক নিয়োগ পাবে, অথবা সেখানে শুধু গ্রামের লোক নিয়োগ পাবে, অথবা বলা হলো শুধু শহরের লোক নিয়োগ পাবে, তাহলে তো একটা বৈষম্য। যারা নিয়োগ পেল না তাদের দুঃখ কষ্ট পাবে। দুঃখ কষ্টের নাম তো সুশাসন নয়। সুশাসন নাম কি? সুশাসনের অপর নাম হচ্ছে শান্তি, শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা, কল্যাণকর শাসন ব্যবস্থা। তাহলে সেটা করতে হলে বৈষম্যের অবসান ঘটাতে হবে, কোনো বৈষম্য রাখা চলবে না। আর কি? মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দিতে হবে, অর্থাৎ জনগণের যেগুলো মৌলিক মানবাধিকার সেগুলো নিশ্চিত করতে হবে। মৌলিক মানবাধিকার কি? যেগুলো দ্বারা মানুষ সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য যে সুযোগ সুবিধাগুলো অত্যাবশ্যক, সেটা হলো মৌলিক মানবাধিকার। এটা মৌলিক অধিকার নাই কিন্তু, বা মৌলিক চাহিদা না, মৌলিক মানবাধিকার। যে একজন মানুষ সুখী সমৃদ্ধ ভাবে তার জীবন পরিচালনা করতে যে সকল সুযোগ সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করা। সে যেন অনাহারে না থাকে, সেজন্য পোশাক পরিচ্ছদের অভাবে না, সেজন্য চিকিৎসার অভাবে না থাকে, সেজন্য যোগাযোগ, সুন্দর যোগাযোগ ব্যবস্থার মধ্যে থাকতে পারে, এই তার প্রয়োজনীয় পানি, খাবার, ওষুধপত্র, এগুলা বাকস্বাধীনতা তার থাকে, ভোটাধিকার থাকে, এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত করে একটা মৌলিক মানবাধিকার। আর কার্যকর নির্বাচন ব্যবস্থা, কার্যকর নির্বাচন ব্যবস্থাকে যে নির্বাচন ব্যবস্থা আসলে সুষ্ঠু সুন্দরভাবে হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সবাই ভোট দিতে পারে, সে ভোটে নির্বাচিত হতে পারে। এই নির্বাচন ব্যবস্থা না থাকলে তো সরকার যথাযথভাবে গড়ে উঠলো না, সুশাসন হলো না। তাহলে সরকারকে যথাযথভাবে গড়ে উঠতে হলে ওই নির্বাচন ব্যবস্থা ঠিক রাখতে হবে। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের কার্যকারিতা, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, বিমা, সবগুলা যথাযথভাবে যদি কাজ না করে তাহলে সুশাসন হবে কি করে? সুশাসন হতে হলে তার রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে ফাংশনিং বা কার্যকরী হতে হবে। আর কি? দুর্নীতি হ্রাস। দুর্নীতি এমনিতেই সুশাসন প্রতিষ্ঠিত হলে দুর্নীতি স্বচ্ছতা থাকলে হবে না। অর্থাৎ যে দেশে নাই সে তারা যদি বলেন আমরা সুশাসন কায়েম করতে যাচ্ছি, তাহলে তাকে দুর্নীতি হ্রাস করতে হবে। দুর্নীতি যদি থাকে তাহলে সুশাসন হলো না। তারপর কি? স্থানীয় সরকারের কার্যকারিতা এবং দখল। স্থানীয় সরকার কি? তোমার কাছে যে সরকারটা রয়েছে, ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশনে, পৌরসভায় বা উপজেলায়, সেই সরকার কিন্তু অনেক কাজ, সেবাগুলা কিন্তু মূলত স্থানীয় সরকারগুলাই দিয়ে থাকে। যেমন রাস্তাঘাট নির্মাণ, দরিদ্রদের রিলিফ বন্টন, এই যে করোনাকালীন বিভিন্ন পণ্য দেওয়া, জনগণকে দেওয়া, এই চাল, ডাল, চিনি এগুলা দেওয়া, এইগুলা দেখে চেয়ারম্যান মেম্বাররা বা মেয়র, ওয়ার্ড কাউন্সিলররা। তো এইগুলো যদি অকার্যকর হয়, অদক্ষ হয়, তাহলে কি সেবা জনগণের কাছে সুন্দরভাবে পৌঁছবে? মোটেও না। তাহলে জনগণ যদি সুন্দরভাবে সরকারি সেবা পাইতে চায় তাহলে তাকে কি? স্থানীয় সরকারকে দক্ষ হতে হবে। যে কোনো দেশের স্থানীয় সরকার যদি অদক্ষ হয় তাহলে সেই দেশে সুশাসন আসতে পারে না, কারণ জনগণ সেবা পরিপূর্ণভাবে পায় না। আর যেখানে জনগণ সেবা পরিপূর্ণভাবে পায় না সেখানে সুশাসন হতে পারে না। তারপরে কি? রাষ্ট্রীয় সেবা সমূহের সহজলভ্যতা। রাষ্ট্রীয় সেবা কি? রাষ্ট্র আমাদেরকে সেবা দেয় কেন? রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই, অর্থ দেই, এই অর্থ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এর বিনিময়ে রাষ্ট্র আমাদেরকে সেবা দেয়। কি ধরনের সেবা দেয়? অসংখ্য সেবা দেয়, অসংখ্য। যেমন প্রথম সেবা দেয় কি? নিরাপত্তা, এই পুলিশ বাহিনী। কেন? এখন যদি বলেন পুলিশই তো আমাকে ধরে মারে, সেটা ভিন্ন কথা। পুলিশের কাজ কি? যে আমার জীবনে কেউ জীবন সংহার না করে, আমার সম্পদ যেন কেউ চুরি না করতে পারে রাতের বেলা, বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি কেউ টাকাটা কেড়ে নিতে না পারে, এইটার কাজ হচ্ছে রাষ্ট্র পুলিশের। অর্থাৎ সে তোমাকে সেবা দিচ্ছে। এছাড়া তোমাকে টেলিফোন সেবা, মোবাইল সেবা, রাস্তা সেবা, পরিবহন সেবা, ট্রেন সেবা, বিমান সেবা, কত প্রকার সেবা তোমাকে রাষ্ট্র দিচ্ছে। এবার বৃদ্ধ ভাতা দিচ্ছে, বয়স্ক ভাতা দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, দুর্যোগকালীন সেবা দিচ্ছে। তুমি বিশেষ বিদেশে গিয়ে অসুবিধায় পড়েছো, রাষ্ট্র তোমাকে উদ্ধার করতেছে। এখন বলতে অনেক ক্ষেত্রে হচ্ছে না, হচ্ছে না সেটা ভিন্ন কথা, কিন্তু এটা হওয়া উচিত থিওরিটিক্যালি। যদি না হয় তাহলে সুশাসন নাই। আর যে দেশে সুশাসন আছে সেটা হতেই হবে। দেখো তুরস্কের একটা নাগরিক বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছে, ও দেশের স্পেশাল বিমান এসে তুলে নিয়ে গেছে তাকে। এটাকে বলে রাষ্ট্রীয় সেবা। তুরস্কের একটা নাগরিক, ইউরোপের কোন দেশের জন্য আমি মনে পড়ছে না, অসুস্থ, ইটালিতে অসুস্থ হয়ে পড়েছে, সে তার সরকারকে বলেছে যে আমি এখানে অসুস্থ, সেবা পাচ্ছি না, তার নিজস্ব বিমান গিয়ে সেই লোকটাকে তুলে নিয়ে এসেছে। এইটাই হচ্ছে রাষ্ট্রীয় সেবা। একটা লোক বিপদে পড়েছে, যেমন তোমার বাড়িতে আগুন লেগেছে, কোনো প্রতিষ্ঠানে কোনো বাড়িতে আগুন লেগেছে, তুমি ফায়ার সার্ভিসকে ফোন করলে সেটাকে নিভাই দিয়ে আসবে, আর যদি না যায় তাহলে তো সেবা হলো না। এটাই সেবা। তুমি রাষ্ট্রের কাছে সেবাটা পাচ্ছ কিনা, সহজে পাচ্ছ কিনা। যদি সহজভাবে পাবো তাহলে সেটা সুশাসন, আর যদি সহজে না পাও সেটা দুঃশাসন, সুশাসনের বিপরীত। তাহলে আমরা যে 21টা পয়েন্ট বলেছি, এটা একের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, আস্তে 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 প্রতিটাই গুরুত্বপূর্ণ কিন্তু। অর্থাৎ সুশাসন থাকলে সেবা এমনি পাবা,
সেখানে স্থানীয় সরকার কার্যকরী হবে, সেখানে দুর্নীতি থাকবে না, প্রতিষ্ঠানের সময় কার্যকর হবে, কার্যকর নির্বাচন ব্যবস্থা, মৌলিক মানবাধিকার নিশ্চয়, অর্থাৎ একটা জীবন সুন্দরভাবে আধুনিক জীবন পরিচালনা করতে যা যা দরকার তুমি এমনিতেই পেয়ে যাবে। তার মানে কি, সুশাসন একটা রাষ্ট্রে থাকলেই কেবল জীবন সুন্দর হবে, রাষ্ট্রটা সুন্দর হবে। আর যদি দুঃশাসন থাকে তাহলে মানুষের জীবন অস্থির হবে, অশান্তি হবে। তাহলে সুশাসনের অপর নাম শান্তিপূর্ণ কল্যাণকর শাসন ব্যবস্থা। সুশাসনের অপর নাম কি? শান্তিপূর্ণ কল্যাণকর শাসন ব্যবস্থা, খুব সংক্ষেপে। আর আমরা সুশাসনের একটা সংজ্ঞা তো নির্বাচন করেছি। দেখো সেইগুলোর সব অধিকাংশ বৈশিষ্ট্য এর মধ্যে কিন্তু চলে এসেছে। অধিকাংশ বৈশিষ্ট্য আমরা যদি একটু দেখে যাই তাহলে দেখো এই সুশাসনের সব বৈশিষ্ট্যগুলো, এই যে জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, ওই সংজ্ঞার মধ্যে খুঁজে দেখবা আর এটা মিলাই দেখবা যে এইগুলা তোমরা খাতায় প্রথমে তুলে নেবা। খাতায় তুলে নিয়ে তারপরে মিলাই দেখবা যে সংজ্ঞার মধ্যে অধিকাংশ এগুলা, এই অধিকাংশ কিন্তু সংজ্ঞার মধ্যে রয়েছে। অর্থাৎ সংজ্ঞাটা যদি সুন্দর করে পড়ো তাহলে কিন্তু তোমার সুশাসনের বৈশিষ্ট্য বা নির্দেশক গুলা এমনিতেই তোমার মনে থাকবে। যদি বলতেছো ওইটা ভালো করে মনে রাখবা, আর এই পয়েন্টগুলো মনে তো রাখতেই হবে, এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। এখন দেখো সৃজনশীল প্রশ্ন তোমাকে বলবে না যে সুশাসনের নির্দেশক গুলা তুমি বর্ণনা করো, আলোচনা করো, ব্যাখ্যা করো, কখনোই বলবে না। তাহলে এখানে কি বলবে যে এমন একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক পড়ে তোমাকে বুঝতে হবে যে সুশাসনের এরকম কি কি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে বলবে যে এই উদ্দীপক অনুসারে সুশাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা, হয়তো ওই উদ্দীপকের সুশাসনের 3টা বৈশিষ্ট্য বা 4টা বৈশিষ্ট্য থাকতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি যে একটি রাষ্ট্রের সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণ অংশগ্রহণ করতে পারে, রাষ্ট্রে তোমার জনগণের কল্যাণ নিশ্চিত হয়, যখন নির্বাচন হয় সেটা সবাই সুন্দরভাবে ভোট দিতে পারে। তাহলে এই উদ্দীপক অনুসারে সুশাসনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এখন তুমি এই 21টা বৈশিষ্ট্য লিখে দিলা, তাহলে কি হবে? মোটেও না, উত্তর হবে না। তুমি একটাও যদি অতিরিক্ত দেওয়া হবে না। ওই উদ্দীপকের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে ওই কটা তোমাকে খুঁজে বের করতে হবে। আর ওই কটা তুমি কিভাবে খুঁজে বের করবা? এই 21টা পয়েন্ট যদি তোমার মনে থাকে তাহলে দেখতে পাবা 21টার মধ্যে কোন কোনটা এর মধ্যে পড়েছে। আর যদি 21টা তোমার বা আরো বেশি বা কোনো বইতে কম, কোনো বইতে বেশি রাখতে হয়, এই পয়েন্টগুলো তোমার মনেই নাই, তুমি জানোই না, তাহলে তুমি কিভাবে খুঁজে বের করবা? তাহলে দেখো আগে প্রশ্নগুলো সহজ ছিল যে 21টা পয়েন্ট আমি মুখস্থ করেছি, এর মধ্যে 10টা লিখে দিলাম। এখন কিন্তু ওইভাবে চাইবে না, তোমাকে উদ্দীপক থেকে খুঁজে বের করতে হবে। একদিকে যেমন কঠিন যে উদ্দীপক থেকে কোথায় 21টা না জানা তাহলে পাবো না। আরেকটা সুবিধা হচ্ছে যে তোমাকে ওই যে এটা না, সৃজনশীল প্রশ্নে আরেকটা নাম হচ্ছে কাঠামোবদ্ধ। তোমাকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে ফেলেই দেওয়া হয়েছে, বলতে এইটুকুই করো। তোমার উত্তরের পরিমাণ কমে গেছে, অল্প, আগে অনেক লিখতে হতো, এখন কমে গেছে, অল্প লিখতে হচ্ছে। আর কি তোমার যেগুলা জানো ওগুলা বই তোমার পোস্টের মধ্যেই রয়েছে, তো অত তোমার জানা থাকলে বের করতে পারো, আর জানা না থাকলে কখনোই বের করতে পারবো না। তাহলে আমরা আজকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কি শিখলাম? সুশাসনের সংজ্ঞাটা আগে শিখেছিলাম, রিভিশন দিলাম, আর কি এর ভিত্তিপ্রস্তর, এর স্তম্ভ বা খুঁটি, আর এর বৈশিষ্ট্য বা আরো আদার, চাল, জানালা, দরজা, ইলেকট্রিসিটি, লাইট, এগুলা সম্পর্কে জানলাম। অর্থাৎ সুশাসনের মৌলিক ভিত্তি, মৌলিক স্তম্ভ এবং বৈশিষ্ট্য সমূহ, এইগুলা যদি তোমরা ক্লিয়ার ধারণা পাও তাহলে অবশ্যই সুশাসন কি, আমি নিশ্চিত যে তোমরা এটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। এরপরেও যারা আইডিয়া পাবে না তাহলে তোমরা আর একটু স্টাডি করবা, বই পড়বা, বিভিন্ন বই পড়বা। এরপরেও যদি প্রশ্ন থাকে প্রশ্নোত্তর করবা। তাহলে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন এখনো করতে পারো, 1-2 মিনিটের মধ্যে প্রশ্নোত্তর পর্বে তোমরা প্রশ্ন করতে পারো। এছাড়াও তোমরা পরবর্তীতে মন্তব্যে করতে পারো যে স্যার এটা ক্লিয়ার হয়নি বা এটা জানতে চাই, তাহলে অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে অথবা ইমেল নাম্বার দেওয়া আছে, তুমি যে কোনো ওয়েতে আমাকে জিজ্ঞেস করবে, আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করব সেই উত্তর দেওয়ার জন্য। এখানে আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। তোমরা শুধু উপস্থিতি দিয়েছো, সালাম দিয়েছো, খুব তেমন কিছু আসলে তোমরা প্রথম দিকে ক্লাসে আসো তো। আর আরেকটা বিষয় হচ্ছে যে সরাসরি ক্লাস করলে অনেক প্রশ্ন এসে যায়, অনলাইনে অতটা প্রশ্ন আসেও না তাৎক্ষণিকভাবে। আর কেবলই ক্লাস শুরু করেছো, অনেক কিছুই বুঝে উঠতে পারোনি। তো তোমাদের প্রশ্নগুলো আস্তে আস্তে আসতে থাকবে। তো 2-4টা প্রশ্ন থাকলে উত্তর দিলে সুবিধা হয়। এছাড়াও মানে ভালো লাগে, অনেকটা কমিউনিকেটিভ ক্লাসের মতো হয় আর কি। তোমরা প্রশ্ন করা শিখো, আস্তে আস্তে প্রশ্ন করবে।
আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তো মোবাইল নাম্বার থাকলো, ইমেইল থাকলো, যোগাযোগ করবে। তাহলে আমার মনে হয় আজকে অনেকক্ষণ ক্লাস হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হলো। এই উচ্চশিক্ষার ক্ষেত্রে তুমি অনার্স লেভেলে গেলে মাস্টার্স লেভেলে পড়তে হবে, ইভেন কি তুমি যখন চাকরিতে যাওয়া, ট্রেনিং এ, প্রশিক্ষণে, সুশাসন সম্পর্কে পড়া হবে। শুধু তাই না, প্রতিটি নাগরিকের সুশাসন কি, তার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সুশাসনের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে কিভাবে সুশাসনের বৈশিষ্ট্যগুলো জানলাম, আমরা পরবর্তী ক্লাসে জানবো যে সুশাসনের বাধা কি, সেগুলা কিভাবে অপসারণ করে সুশাসন প্রতিষ্ঠিত করা যায়। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো সমাপ্তি করে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, ভালো পড়াশোনা করো। তারপর যতদিন না ক্লাসে সরাসরি দেখা হচ্ছে ততদিন পর্যন্ত অনলাইনে ক্লাস চালিয়ে যাও। আর তোমরা সাবজেক্টগুলা সিলেক্ট করে ফেলো, বই কেনো, বই কিনে পড়া টেবিলে বসে পড়ো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করি। ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।